না কাঁদিস না, এখনই দিচ্ছি, চুপ কর। কি ব্যাপার, খুব সাহস বেড়ে গেছে না? কেন কাঁদিয়েছিস আমার মেয়েকে? আমি কি লোঙ্গরখানা খুলে বসেছি নাকি? এইভাবে যদি আমি ফ্রিতে বিস্কুট চকলেট দিতে থাকি না, আমার দোকানটাই তাহলে একদিন বিক্রি হয়ে যাবে। বিক্রি তো হবে তখন যখন তুই বাঁচবি। তোর এই 2 পয়সার দোকান যদি বন্ধ করিয়ে না দিয়েছি তাহলে আমার নামও মায়া নয়। এ মায়া, তোমার এই দাদাগিরি না আমাদের এখানে চলবে না। মেয়ে হয়ে জন্মেছো, মেয়ে হয়ে থাকার চেষ্টা করো। নিজের বাচ্চাদের ভালো করে মানুষ করো, সঠিক শিক্ষা দাও ওদের। এইসব গুন্ডাগিরি কেন শেখাচ্ছ ওদের? এদের জন্ম তো দিয়ে দিয়েছো, এবার মা হয়ে দেখাও। হ্যাঁ, তোকে বিয়ে করেছি আমি? করিনি তো। তাহলে আমার বাচ্চার বাবা হওয়ার চেষ্টা করছিস কেন? ওর বাবা তো গেছে বৈকুণ্ঠ ধাম, তোকেও পাঠাবো নাকি? চকলেট নে, গীতাকে চকলেট দে, বের কর, না হলে গিরিশ তো ধোলাই করে আজ ওর গুন্ডাগিরির খাতাটা খুলেই নেবে। নে বের কর। এই টাকি কি দেখছিস? বার করে দেখে। চল বাইরে চল। এই আয় আয় আয়, মার মার মার, মার। ভালো করে নে, তুই নে, তুই নে। আরে এই গিরিশ, হ্যাঁ দাদা মারো ওকে। আরে এই গিরিশ, ওকে ছাড়, একে ধর। আয় এদিকে, নে ভালো করে মার। আরে বাবা ওদিকটা মার না, আরে গুঁড়ো করে দে। চল এবার ওকে ছাড়, এবার এই দোকানটা নষ্ট কর। নে ভাঙ, দোকানটা ভাঙ, যা। 1 2 3 শুরু। আরে ভাই, ওদেরকে খেলতে দাও। আরে আরে ব্যাস ব্যাস ব্যাস, বাহ বাহ বাহ, আমার ছেলে, ভালো করেছিস, ভালো করেছিস। চল আমার গুন্ডা বাচ্চা, চল। কখনো দেখেছেন কি আপনি এমন বিচিত্র, আক্রমণাত্মক আর বিপজ্জনক পরিবার? আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে এটাই প্রথম ফ্যামিলি গ্যাং ছিল। মায়া সিনহা, গিরিশ সিনহা আর গীতা সিনহা। এদের নাম শুনে যতটা ভালো মানুষ বলে মনে হতো, এদের কর্মকাণ্ড ততটাই ভয় ধরিয়ে দেওয়ার মতো ছিল। 14 বছরের গিরিশের কাণ্ড কারখানা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে তার জীবনের একমাত্র উদ্দেশ্য অপরাধ করা হয়ে উঠেছিল, আর সে অপরাধ জগতের কিংবদন্তি। এইভাবে মায়া, গিরিশ আর গীতার অত্যাচার তাদের গোটা শহরের পরিবেশে আতঙ্কের বিষ ছড়িয়ে দিয়েছিল। কিন্তু মায়ার উচ্চাকাঙ্ক্ষা পূরণের পক্ষে ওই শহর বড়ই ছোট হয়ে দাঁড়িয়েছিল, আর তাই সে সিদ্ধান্ত নিল মুম্বাই যাওয়ার। মায়ার এই সিদ্ধান্তেই মুম্বাইয়ের ভাগ্যে সংযুক্ত হল এই প্রথম গ্যাংস্টার ফ্যামিলির নাম। বেশ বেশ দাদা, এখানেই রাখো। মুম্বাই পুলিশে বরাবরই একের পর এক অসম সাহসী অফিসার কাজ করে গেছে, আর এদের মধ্যে বলার মতো একেবারে উপযুক্ত এক তরুণ উদ্যমী সাহসী অফিসার
অনিল বারবে। স্যার স্যার ছেড়ে দিন স্যার। স্যার 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 মরে যাবে স্যার। স্যার এ হলো সোনু আদেকার, একটা মারাত্মক গ্যাংস্টার। এ যদি পারে তাহলে পাখিদের ওড়ার জন্য টাকা নেবে। অনেক এক্সটর্শন, মার্ডার্স আর গ্যাং মাত্র 3 জন মেম্বারের। ইকবাল কুরেশি, অতুল ইমানদার আর গিরিশ সিনহা গ্যাংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং মেম্বার। কি বে, হ্যাঁ হানিমুনে যাবি কি যাবি না? মনে হচ্ছে তোর বাপের তোর হানিমুন নিয়ে কোনো চিন্তাই নেই। আবে কিছু কর, হ্যাঁ? আরে তোর বাপের তো দেখছি তোর থেকেও বেশি চিন্তা হানিমুন নিয়ে। শাটার খুলবে? নেবে, হ্যাঁ যা গিয়ে হানিমুনের জন্য তৈরি হ। আমার ছেলেকে ছেড়ে দাও প্লিজ। মাল পুরো আছে, চল বের কর। আরে জানা রে বাবা। এইবার এই কাহিনী অনিল বনাম গিরিশের কাহিনী হতে চলেছে। স্যার, শেষ কয়েক মাসের অক্লান্ত চেষ্টার পর আমার এই প্ল্যান কাজ করতে চলেছে। সোনু আদেকার রিসেন্ট সেই বিজনেসম্যানকে ফোন করেছিল যাকে আমি ওর জন্য প্ল্যান করেছিলাম। আমাদের প্ল্যানটা কাজে লেগেছে স্যার। আমরা শেষমেশ আদেকারের গ্যাংয়ে ঢুকে গেছি স্যার। এবার তোমাকে এদের সবাইকে জড়ো করতে হবে এর কাছে মুক্তিপণ চাওয়ার জন্য। স্যার, আগামীকাল ও পুরো গ্যাং নিয়ে শহরের বাইরে একটা ফার্ম হাউসে আসার কথা মুক্তিপণের টাকা নেওয়ার জন্য। আমরা ওখানেই ওকে অ্যারেস্ট করবো স্যার। এক্সটর্শনের দৌলতে সোনু বিজনেস কমিউনিটিতে আতঙ্ক তৈরি করেছে। আগামীকাল আমরা এই গল্পটা শেষ করে দেব। আরে এই গগন। হ্যাঁ ভাই। আরে তুই তো আমাকে বলেছিলি ও এখানে একা থাকবে। এতগুলো লোক এখানে কি করছে? ও তো ভেতরে একাই আছে ভাই, এরা সব কাজের লোক। বলছিস? ভাই খেলাটা খুব বড় খেলা ভাই। 50 লাখ টাকার ব্যাপার ভাই, ভেবে নাও। পরে যেন আমাদের পস্তাতে না হয় ভাই। রাখ তোর এই 50 লাখ টাকা। সোনু ভাই, আমার মনে হচ্ছে এটা পুলিশেরই একটা চাল। হেই, কি ফালতু কথা বলছিস তুই? কি করে জানলি? সোনু ভাই, আজ 3 বছর হলো আপনার সাথে রয়েছি। আরে কিছু খেলার চাল তো আমরাও জানি। আরে এটা চাষবাস করার জমি, এখানে সরকার বিল্ডিং বানানোর পারমিশন দেয় না। তাহলে এই বেআইনি বাড়িতে একজন বিদেশি কেন পয়সা লাগাবে? আরে ওর মাথা কি খারাপ হয়ে গেছে আমাদের এই ছিটেল গগনের মতো? ফালতু কথা বলছে ভাই, ওর কথা শুনো না। চুপ কর। এর কথাটা আমার ঠিক বলে মনে হচ্ছে। এবার আমি দেখাচ্ছি আসল সত্যিটা কি।
বাইরের নোংরা এখানে আসবে না, নোংরা চপ্পল বাইরে। তুমিও মা। কি মা মা করিস, যখন বাইরের নোংরা ঘরে আনিস তখন মাকে ভুলে যাস। আরে কতবার বলেছি বন্দুকগুলো পরিষ্কার রাখতে, যদি নলটা ফেটে যায় ফায়ার না হলে কি করবি? আরে এই নলের কথা ছাড়, এখন তো আমাদের কপালই ফেটে গেছে। কি হয়েছে দাদা? গীতা, গ্যাং শেষ। সোনু ভাই আর আব্দুল্লাহ ধরা পড়ে গেছে, ইকবাল স্পট ডেড। এখন ওই দারোগা হাত ধুয়ে আমার পেছনে পড়েছে। এই গীতা, মা নে, তৈরি হয়ে নে, আমরা এক্ষুনি বিহার চলে যাব, আমাদের গ্রামে। নে চল। আরে আমরা কি রেলওয়ে প্ল্যাটফর্মের কোনো ইঁদুর নাকি যে কেউ আমাদের ধমকাবে আমরা গর্তে ঢুকে যাব? আরে এই দিন দেখার জন্য কি তোকে আমি বুকের দুধ খাইয়েছি? তাহলে কি চাস তুই, যে আমি মরে যাই? এখানে দারোগার অপেক্ষা করি যে এখানে এসে আমায় ঠুকে দে, আমার এনকাউন্টার করে দে? আরে মাথা মোটা বলদের মতো কথা বলবি না, নাহলে আরেকটা থাটিয়ে দেবো কানের গোড়ায়। এটা খুবই ভালো হয়েছে যে তোর পুরো গ্যাং শেষ হয়ে গেছে। আরে কালী ঠাকুর তোকে রাস্তা দেখিয়েছে উন্নতি করার, বোম্বেতে রাজত্ব করার। মা তোর এই রেডিওটা বন্ধ কর, এখন কি করতে হবে বল। শোন, তুই একটা নতুন গ্যাং বানা, যাতে শুধু 3 জনই থাকবে, তুই, আমি আর এই গীতা। ওই বড় লোকগুলোকে ছাগলের মতো দৌড় করাতে করাতে ওদের থেকে মাল খিচে নেব। এই দেখ, একটা লিস্ট তৈরি করেছি যাদের কাছ থেকে আমরা মুক্তিপণ চাইব। এর মধ্যে সবার খবর আছে। 37 ডাক্তার, 15টা বিল্ডার, 10টা কাপড়ওয়ালা আর 13টা বড় বড় দোকানদার। প্রত্যেক সপ্তাহে যদি একজনের থেকেও টাকা আদায় করতে পারি তাহলে আমাদের সারা মাসের ধান্দা হয়ে যাবে। শোন, এবার বোঝাবো প্ল্যান তোদেরকে, বস। শোন, এবার থেকে গীতা ওদের সবার সম্পর্কে খবর জোগাড় করে বেড়াবে, ওরা কি কি করে, রোজ কোথায় যায়। তারপর আমরা ফোন করব। গিরিশ, তুই আন্ডারগ্রাউন্ডেই থাকবি। যদি কখনো এমন হয় কেউ টাকা দিতে রাজি হলো না, তখন তুই আসবি, ওদের গুলি করে চলে যাবি। তৈরি হয়ে যা, আমরাই হব বম্বের আন্ডারওয়ার্ল্ডের প্রথম ফ্যামিলি গ্যাং। শুনেছি তুমি বিলেতি গাড়ি কিনেছো, লাখ লাখ টাকা খরচ করেছো গাড়ির পেছনে, আর আমাদেরকে একটা টাকাও ঠেকাওনি। এবার 5 লাখ টাকা আমাদেরকে দেবে, কাল টাকা ভ্যাটে ফেলে দিয়ে চলে যাবে। প্রণাম মোটওয়ালে বাবু, শুনেছি আপনি একটা নতুন বাংলো কিনেছেন। মা, 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 চেঁচাচ্ছিস কেন? মা, ওই শেঠ পয়সা নিয়ে আসেনি, মনে হচ্ছে ও মাল ছাড়বে না। এই গিরিশ, হ্যাঁ মা বল। তোকে আসতে হবে। হ্যাঁ মোটা, যতই ছুটিস তোর চর্বি গলবে না।
করছে এইসব? সোনু আদেকার তো জেলে, ওর গ্যাংটা তো এখন আর নেই। কারা করছে? স্যার আমার মনে হয় যে এই কাজটা গিরিশের। তুমি বলতে চাইছো যে গিরিশ এখন নতুন গ্যাং তৈরি করেছে? এই প্রকাশ্যে যে খুন হয়েছে না, এটা তাদেরকে ভয় দেখানো যাদের থেকে ওরা টাকা নেয়। এবার দেখবেন স্যার, এরা টাকা দিতে আর একটুও দেরি করবে না। স্যার এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আমায় এই গ্যাংকে আটকাতেই হবে। শেষ অবধি তুমি পুলিশ হয়েই দেখালে, হ্যাঁ? ঋতু যোশী? একদম ঠিক চিনেছ। আমাকে ভুলে যাওয়া অতটাও সহজ না। তুমি এখানে কি করছো? তদন্ত। তোমার কেন কোনো সমস্যা আছে? হ্যালো, এভাবে দেখছো কি? নিউজ এশিয়া টাইমসের ক্রাইম রিপোর্টারের দিকে ওভাবে তাকালে কি হতে পারে জানো? গ্রেপ্তার হয়ে যেতে পারো, লাইফ লং। স্যার ও হলো ঋতু যোশী, কলেজে ও আমার ব্যাচমেট ছিল। হাই স্যার, প্লেজার টু মিট ইউ। দ্য প্লেজার ইজ অল মাইন। এক্সকিউজ মি। স্যার কি জানতে চাও এই কেসের ব্যাপারে? তুমি তো আমার সাথে প্রেম ভালোবাসার কথা বলবে না, তাহলে এই ব্যাপারেই কথা বলি। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি, কোনো মেয়েকে পটাতে হবে? মজা নয়, এবার শোনো। এটা হলো একটা নতুন গ্যাংয়ের কাজ। তোমাকে তোমার পেপারের মাধ্যমে মানুষকে এটা জানাতে হবে, যাতে ওরা পুলিশের ওপর ভরসা রাখে। পুলিশ স্টেশনে এসে নিজেদের রিপোর্ট লেখে। আমাদের কাছে না এলে আমরা ওদের রক্ষা করব কি করে? তোমাকে এটা ভরসা দিতে হবে যে ওরা পুলিশের কাছে এলে তবেই সেফ, আর সেফ থাকবেও। করতে পারবে কাজটা? ঠিক আছে, ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। মাত্রবাবু প্লিজ কিছু করুন। আপনি রিপোর্ট লেখান, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। ওকে, এসো অনিল, পরিচয় করে দিই। ইনি হচ্ছেন মিস্টার মোহন ভান্ডারী। হ্যালো। হ্যালো ইন্সপেক্টর সাহেব। ওনার কেসটা খুবই ইউনিক। আমি নিউজ পেপারে আপনাদের আপিলটা পড়ে এখানে চলে তো এসেছি, কিন্তু সত্যিটা হলো আমি খুব ভয় পেয়ে আছি। মানে বলতে চাইছি, আপনারা আমাকে প্রোটেকশন দিতে পারবেন তো? না দেখুন, ওরা ভীষণ ভয়ঙ্কর। দেখুন, ভয় পাবেন না। আপনার এখানে আসার সিদ্ধান্ত একদম ঠিক। বলুন কি হয়েছিল, কে ফোন করেছিল? একজন মহিলা আমাকে ফোন করেছিলেন। আমি কে বলছি? তোর মা। মহিলা? মহিলার আবার কবে থেকে এই কাজ করা শুরু করে দিল? আর উনি আমাকে পরিষ্কার বললেন, যদি আমি ওকে পয়সা না দিই তাহলে ওরা আমার সেই হালই করবে যেটা ওই হিরে ব্যবসায়ীর করেছিল পার্কে। মিস্টার ভান্ডারী, একদম চিন্তা করবেন না। আপনার সিকিউরিটি এবার আমাদের দায়িত্ব। বাগমারে স্যার, তুমি তোমার সঙ্গে একজন কনস্টেবল নাও, আর 24 ঘন্টা ওনার সঙ্গে থেকো। ওনার কিচ্ছু যেন না হয়। হ্যাঁ দাদা। হ্যাঁ, এই ভান্ডারির বাচ্চা না কথা শুনছে না, পুলিশের কাছে রিপোর্ট লিখিয়ে দিয়েছে। দেখ, আমি এখন যেতে পারছি না। ওই কুত্তা অনিল সালা ঘাড়ের ওপর বসে আছে। এই কেসটা তোদের দুজনকেই সালটাতে হবে। চিন্তা করিস না দাদা, আমরা সব সামলে নেব। আচ্ছা দাদা, ওই অনিল আছে না দারোগা, ওর উপর আমি নজর রাখছি। প্রায় দেখা করে রিপোর্টারটার সাথে। ঋতু যোশীর সাথে না? হ্যাঁ হ্যাঁ, ওরই সাথে। ভালো করে নজর রাখবি ওই হারামজাদির ওপর। আলফাল আরো কিছু লিখে আমাদের না ফাঁসায়। আর হ্যাঁ, ওই ভান্ডারীকে সাজিয়ে গুছিয়ে শ্মশানে পাঠাস। সব ঠিকঠাক চলছে? স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
স্যার মিস্টার ভান্ডারের সঙ্গে খুব খারাপ হয়েছে। ওনার মৃত্যুর পর কেউ আমাদের উপর ভরসা করবে না, আর কেউ আসবে না। রিল্যাক্স অনিল। আচ্ছা শোনো, লেবারদের কাছ থেকে জানতে পেরেছি যে ওরা গীতা আর মায়াই ছিল যারা মিস্টার ভান্ডারিকে গুলি করেছে। ও নিজে তো আন্ডারগ্রাউন্ড হয়ে বসে আছে আর নিজের ফ্যামিলি দিয়ে খুন করাচ্ছে। তুমি একটা কাজ করো, হেডকোয়ার্টারে ইনফর্ম করে দাও। ওকে স্যার লিসন, সবকটা পুলিশ স্টেশনে অ্যালার্ট করে দাও। রেলওয়ে স্টেশন, বাস স্টপ, সব জায়গায় আমাদের লোক পাঠিয়ে দাও। এদের যতগুলো ঠিকানা আমরা জানি সব জায়গায় পুলিশ পেট্রোলিং করাও, আর কোনো রকম সন্দেহ হলে আমায় জানাও। অলরাইট? আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? ঋতু, অলরেডি তুমি ওদের ব্যাপারে লিখে আমাদের অনেক সাহায্য করেছো। আমি তোমায় আর বিপদে ফেলতে চাই না। অনিল, আমরা পিছিয়ে যেতে পারি না। ঋতু, আমি ওদের লুকোনোর আর কোনো জায়গা রাখবো না। ওদের স্কেচ বানিয়ে প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা মোড়ে আটকাবো, তারপর দেখবো কোথায় যায় এরা। পুলিশ অফিসার অনিল বার্বে আর গিরিশের ফ্যামিলির মধ্যে ইঁদুর বিড়ালের খেলা শুরু হয়ে গেছিল। অনিল যতবার ওকে পাকড়াও করার চেষ্টা করত, ও ততবারই পালিয়ে যেত। কিন্তু একটা কথা ঠিক ছিল যে অনিল ওদের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। অনিলের পরামর্শ মতো ঋতু খবরের কাগজে রোজ ওদের বিরুদ্ধে কিছু না কিছু ছাপতে লেগেছিল। গোটা শহর ওদের ওয়ান্টেড পোস্টারে ছেয়ে গিয়েছিল। এখন মুম্বাই শহরে ওদের থাকতে পারাটা একরকম অসম্ভব হয়ে উঠছিল। শোন গিরিশ, মন দিয়ে শোন, এখান থেকে দূরে থাকিস। এখন পুলিশ আমাদের সবার ছবি পেয়ে গেছে কোথা থেকে, চারদিকে পাহারা বসিয়েছে, পোস্টার লাগিয়েছে। এই সময় দুজনে একসাথে বেরোনোটা ঠিক না, তাই আমরা দুজনে আলাদা আলাদা বেরোচ্ছি। এরপর ওই জায়গাতেই দেখা করব আমরা, ঠিক আছে? এই তিনজনের মধ্যে আপনারা কাউকে দেখেছেন? ও মাসিমা, মাসিমা, আপনি কি এদের দেখেছেন কোথাও? হ্যাঁ, দাঁড়াও, আঙ্কেল শুনুন না, আমি আপনাকে হেল্প করছি। শোনো, তোমার বাঁধনটা খুলে গেছে। আরে মা, তুই? ছি ছি, কোন নরকে এসে পড়লাম আমরা! হায় হায়, কি নোংরা! কি মা, 2 মিনিটও শান্তিতে থাকতে দিবি না? একে তো কত কষ্ট করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে এসেছি, আর তুই বলছিস পরিষ্কার করতে? শালা দারোগা পেছনে পড়ে আছে। কেন মারলাম তোকে বল না। আমি তোকে এই কারণে মেরেছি, তোর কথার মধ্যে ভয় শুনতে পেয়েছি। ভয় পাস নাকি তুই ওই অনিল দারোগাকে? ওকে ভয় আমি একদমই পাই না,
কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু বড় হয়ে গেছি। কথায় কথায় থাপ্পড় মারা বন্ধ করো, না হলে কিন্তু। না হলে কি কি করবি তুই? ও এবার বন্ধ করো। আগে এই বুড়ির পরচুলটা খোলো। দেখে তো মনে হচ্ছে যেন কালকের মধ্যেই তুমি ঘাটে উঠতে চলেছো। চুপ কর দাদা দালাল, মুখ না চালিয়ে হাতটা চালা। কি নোংরা হয়ে আছে চারিদিকে, তাড়াতাড়ি পরিষ্কার কর, অনেক কাজ পড়ে আছে। এই নে শুরু কর, ধুলো পোছার কিছু দে, কাপড় চোপড় কিছু। বন্দুক পরিষ্কার করো, ঝাড় দাও, ঘর মোছো, নোংরা করো না। মনে হয় যেন বাড়িতে নেই, জেলখানায় আছি। আর ইনি হলেন জেলার। আরে আরে কি করছিস? আরে গীতা দেখ, আরে মা কি কর, কি কি করবি তুই? এবার কি করবি তুই? উড়িয়ে দেবো খুলিটা। মা মা কি হয়েছে? হ্যাঁ, কেন তুই এত চাপ নিচ্ছিস? কেন এত মটকা গরম করছিস? এই দেখ, কি এটা? ঋতু যোশী রোজই আমাদের নামে খবরের কাগজে লেখে, এখন তো দেখছি ফটো ছাপিয়ে দিয়েছে। এই ঋতুটার জন্য ব্যবসায়ী, ডাক্তার, বিল্ডার কেউ আমাদের কাছে না এসে ওই অনিলটার কাছে যাচ্ছে। আরে নাম তো খারাপ হচ্ছেই, ধান্দাও নষ্ট হচ্ছে আমাদের। আর দাদা, ওই মেয়েটা আছে না ঋতু, ওর সাথে ওই অনিলের চক্কর চলছে। আরে বাহ, আমি তো কবে থেকে ওই দারোগার জন্য এমনই একটা টোপ খুঁজছিলাম। কি খবর আছে, কিছু জানতে পারলে? স্যার, ওই বস্তির আশপাশে না রোজ আমি বরফ বেচার বাহানায় যাই, কিন্তু ওই লোকটাকে তো দেখতেই পাই না। মোহন ভান্ডারীর মার্ডারের পর ওর ফ্যামিলিরও কোনো খোঁজ খবর নেই স্যার। আর একটা কথা স্যার, কাল রাতে আমি একটা বাড়ি বরফ দিতে গিয়েছিলাম, ওখানে একটা লোক ঋতু যোশীর নাম করছিল। ওকে, বাই গাইজ। বাই বাই বাই। হ্যালো হ্যালো, ঋতু কোথায়? ও জাস্ট এক্ষুনি বেরিয়ে গেল। ওকে আটকা, ওর প্রাণের ঝুঁকি রয়েছে। কি? হ্যালো হ্যালো, তোমরা কারা? কি করছো এসব? ঋতু কোথায় গেল? ঋতু খোল। কারা তোমরা? এইদিকে তাকা। তুই কি জানিস আমরা কে? খুব ভালো করে চিনি তোমাদের। তোর সাহস হয় কি করে আমাদের বিরুদ্ধে লেখার? কি করে হলো? নিজেরা বড় বড় আরামকে দাঁড়ায় বসে আমাদের ওপর নীতি ঝাড়ছিস। তুই কি দেখেছিসটাকে জীবনের? কি মনে হয় তোর আমরা কি এখানে শখ মেটাতে ফুর্তি করতে এসেছি? তুই কি জানিস কি কি দুঃখ দেখিনি আমরা সবাই? আরে মানুষের কাছে যখন কোনো রাস্তাই খোলা থাকে না তার জীবনে, তখন অস্ত্র হাতে নেবে না তো কি ভজন গাইবে? দেখো, নিজের দোষ এভাবে ঢাকা দিয়ে শহীদ হওয়া যায় না। চুপ কর শালি, আর একটাও কথা বললে না এই বন্দুকটা চলে যাবে, বুঝলি তুই? এখনো সময় আছে তোমাদের কাছে। তোমরা তিনজনই অনিলের কাছে সারেন্ডার করো। খুব ভালোবাসিস না অনিলকে?
এবার দেখব তোর লাশ দেখার পর ওর চোখ দিয়ে কত জল বেরোয়। আমার মৃত্যুতে অনিল একটুও ভাঙবে না, ওর প্রতিজ্ঞা আরো কঠিন হয়ে যাবে। আরে খুলে দাও একে, হাতটা খুলে দাও। নে এবার বল, 5টা বন্দুকের মধ্যে কোন বন্দুকের গুলিতে তুই মরতে চাস? আর কোনো শেষ ইচ্ছে থাকলে সেটাও বল, পূরণ করব আমরা। পূরণ করবে? হ্যাঁ করব। মরার আগে তোমাদের 3 জনের নিজেদের অপরাধের শাস্তি পেতে দেখতে চাই। তার আগে তোর অপরাধের শাস্তি আমরা তোকে দেব। মা, ওই শালা অনিল পুরো ফোর্স নিয়ে এসেছে। কানের গোড়ায় বন্দুক ঠাকা। এই চল চল এবার চল বেরো। এই কেউ যদি এক পা এগোনোর চেষ্টা করে এই মেয়ের মাথার খুলি ফুটো করে দেবো বলে দিলাম। কেউ ফায়ার করবে না, যত পালানোর পালিয়ে নে গিরিশ। কিন্তু একটা কথা মনে রাখবি, তোরা মাত্র 5 জন আর আমরা পুরো পুলিশ ফোর্স। এই গিরিশ একদম কান্দিস না, ও বকতেই থাকবে। তোমরা সবাই লাইনে পেছনে, লাইনে থেকো না, পিছিয়ে যাও মেয়েটার পেছনে। চলো চলো। পুলিশদের দিকে গুলি চালা। গীতা, এই গীতা, লম্বা নিঃশ্বাস নে। গীতা, লম্বা, ভয় পাস না। গিরিশ, গিরিশ তুই পালা, আমরা 3 জন একসাথে মরতে পারি না। আমি সারেন্ডার করছি। গীতাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা দরকার। আমি দেখছি। গীতা, তুই থাকিস না, পালিয়ে যা। আরে যা। আরে সাহেব, গুলি চালিও না, আমি সারেন্ডার করছি। আরে দারোগা বাবু, আমি সারেন্ডার করছি। দারোগা বাবু, দারোগা বাবু, আমার গীতার গুলি লেগে গেছে, অ্যাম্বুলেন্স ডাকো। আরে আরে দারোগা বাবু। আরে ওকে, আমাকে ক্ষমা করে দাও ঋতু। গিরিশ আর ওর ফ্যামিলিকে ধরতে গিয়ে আমি তোমাকে বিপদে ফেলে দিয়েছি। আরে এখানে লাগাও, এখানে লাগাও। আরে আরে বাবু, আরে ডাক্তার আছে কেউ? সাবধানে। একদম সামলে। আরে সামলে দাদা, ওই দিকটাতেই লেগেছে। গীতা, গীতা শোনা মা। হে গীতা, গীতা, হে গীতা, গীতা, হে গীতা, হে গীতা, গীতা, হে গীতা। তুমি কি তোমার পরিবারের এই পরিণতি চেয়েছিলে? তোমার যা করার আছে তুমি করে নিতে পারো, আমার কাছে দরদ দেখানোর চেষ্টা করবে না। আমি এখানে এসেছিলাম তোমাকে আর তোমার ছেলেকে থামানোর জন্য, কাউকে মারার জন্য নয়। আর একজনই বাকি আছে, দেখা যাক কত দূর যেতে পারে।
আমি জানি তুমি বাসের ওপরে আছো, সারেন্ডার করে দাও। এখনো সময় আছে গিরিশ, তোমাকে ভালোভাবে বলছি, সারেন্ডার করে দাও। আরে তুই কি ভেবেছিলি এত সহজে আমাকে ধরে ফেলবি? আমাকে ধরার জন্য তোকে আরো অনেকবার জন্মাতে হবে। এনে বাঁচা নিজেকে, মুভ! দাঁড়া বলছি গিরিশ। ওদিকে এনকাউন্টারের পরে অনিল আর ঋতু বিয়ে করে নিয়েছিল। অনিলকে সাহসিকতার পদকও দেওয়া হয়েছিল। রইল বাকি গিরিশের মা মায়ার প্রশ্ন। তো সে জেলের মধ্যে পচে মরছিল, আর হয়তো নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছিল। নিজের দুটো সন্তানের সব দেহের বোঝা নিজের হৃদয়ে বয়ে বেড়ানো মায়ার মতো মায়ের পক্ষেও সহজ নয় হয়তো। এই জন্যই তো কথায় বলে, বসালে বাঁশের ঝাড় তো ফল কোথায় পাবে। খারাপ কাজের ফল সবসময় খারাপই তো হয়, তাই কিছু করার আগে চিন্তা অবশ্যই করুন। এইবার তাহলে আমাকে বিদায় দিন। ধন্যবাদ।